যদি শুধুমাত্র অবকাঠামোর কথাটাও ধরি তাহলে অবকাঠামো তো একটা অনেক ব্যয়বহুল ব্যাপার। কারণ আপনি ধরুন যদি টরন্টো ফিল্ম ফেস্টিভ্যালের কথার কথা, সেখানে কানাডিয়ান সরকার যেরকম আসলে একটা ভবন তৈরি করে দিয়েছে সরকারি ব্যয়, এবং সেখানে একটা ফিল্ম সেন্টারে কি থাকে, ফিল্ম সেন্টারে অনেকগুলো মানে কমপক্ষে 15 থেকে 20টা স্ক্রিনিং রুম থাকতে হয়। হ্যাঁ, মানে প্রত্যেকটা দেশ যাদের সাফল্যের একটা গল্প আছে তাদের থেকে কিন্তু আমরা সাকসেস স্টোরিগুলো স্টাডি করলেই অনেক কিছু আমরা মানে সরকারিভাবে সরাসরি তাদের এই মানে হস্তক্ষেপ থাকতে হয়। যে যেমন কলকাতার কথা ধরেন, কলকাতার যে আমরা সেটাতে যাব, আমরা একটু সালতামামিতে যাই। অবশ্যই আপনার চোখে যেহেতু সারা বছর আপনি ক্রিটিক্স নিয়ে ব্যস্ত থাকেন, আপনি এটা নিয়ে লেখাপড়া করেন, আপনার লেখাপড়াটা আমরা বিভিন্ন জায়গায় পড়তেও পারি, জানতেও পারি, তো সেক্ষেত্রে আপনার কাছে সেরা 5 সিনেমা গেল বছর 2024-এ কোনগুলো? 2024-এ আসলে সেরকমভাবে কোনো ছবি আমার ধারণা মানে খুব একটা যে আলোড়ন তুলতে পেরেছে সেরকম নয়। তবে দু একটা ছবি যেমন শেষের দিকে তুফান, এটা অনেক একটা মানে বক্স অফিসে ভালো ফল করেছে। তো আমি মনে করি কি যে একটা ইন্ডাস্ট্রিতে বক্স অফিস হিট ছবি খুব প্রয়োজনীয়। কারণ ইন্ডাস্ট্রিতে এই ধরনের ব্যবসায়িকভাবে সফল ছবি যদি না থাকে তাহলে যেমন ধরেন 2024-এ যে সমস্ত স্বাধীন চলচ্চিত্র মুক্তি পেয়েছে, যেমন আজব কারখানার কথা যদি বলি, তারপর ধরুন মোস্তফা সরোয়ার ফারুকীর 840 বা এর আগেও এই বছরের শুরুর দিকে একটা সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি, মানে এই ধরনের ছবি যদি, এগুলো তো আসলে স্বাধীন চলচ্চিত্র, ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম। তো এই সমস্ত ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম কিন্তু যদি ইন্ডাস্ট্রিতে ভালো ধরনের কোনো ছবি, ব্যবসা সফল ছবি না থাকে তাহলে এই সমস্ত ছবি কিন্তু আস্তে আস্তে মরে যেতে থাকে। মানে এই সমস্ত ছবি করার জন্য নির্মাতাও পাওয়া যায় না, কলাকুশলীও পাওয়া যায় না। তা আমি সেই দিক থেকে বলবো যে বাংলাদেশে এই একটা বা দুটা ছবি ছাড়া মানে খুব একটা ভালো বলা যাবে না। কারণ যদি ভালো বছর বলতে হয় তাহলে আমার ব্যক্তিগত মত হচ্ছে কমপক্ষে 6টা ভালো হিট ছবি। হ্যাঁ, যেমন এর আগের বছর আমরা দেখেছি হাওয়া, পরাণ, তাই না? মানে এই ছবিগুলো খুব ভালো ব্যবসা করেছে। কিন্তু 24-এ খুব একটা, আর আমরা জানি যে জুলাই আগস্টে এক ধরনের অস্থিরতা ছিল এবং চলচ্চিত্র নির্মাতারা বা প্রডিউসাররা তারা আসলে ছবি মুক্তি দিতে পারেনি। আবার যে সমস্ত ছবি মুক্তি পেয়েছিল সেগুলো আসলে ভালো করে এক সপ্তাহের মধ্যেই দেখা গেছে যে এই ধরনের একটা সংকটে তারা পড়েছে। সব মিলিয়ে 2-3 মাস যখন একটা অস্থিরতার মধ্যে যায় রাষ্ট্রীয়ভাবে, রাজনৈতিকভাবে, তখন কিন্তু শিল্প সংস্কৃতি ক্ষতিগ্রস্ত হয়। কাজে আমি মনে করি যে রাজনৈতিক কারণে আমাদের চলচ্চিত্র অঙ্গন একটু অস্থিরতা এবং একটা মানে অনিশ্চয়তার মধ্যে দিয়ে যাচ্ছিল। কিন্তু সেই অস্থিরতার মধ্যে তুফান তো বের হয়ে গেল। তুফান কিন্তু আগেই ব্যাপারটা ঘটছিল, মানে তুফান আগেই উঠেছিল। কিন্তু তুফান আরো অনেক দিন হয়তোবা চলতো, কিন্তু তুফানের এই জুলাই আগস্টের তুফানের কারণে সেই তুফান কিন্তু স্তিমিত হয়ে যায়। এই মুহূর্তে সারা পৃথিবীতে, বাংলাদেশেও দেখবেন যে এক ধরনের মিডল সিনেমার উত্থান ঘটছে। তো মিডল সিনেমার একটা বৈশিষ্ট্য হচ্ছে এইখানে কমার্শিয়াল এলিমেন্ট থাকে, আবার ওই সাধারণ মানুষ থাকে যারা আসলে তথাকথিত স্টার নয়, সাধারণ মানুষের মতো করে অভিনেতারা যারা খুব চৌকস অভিনেতা, তারা কিন্তু গল্পটাকে উতরে নিয়ে যেতে থাকে, ক্যারি করতে পারে। তো এইরকম ছবি যদি বলি তাহলে অবশ্যই পরমব্রত স্টারকাস্ট। কিন্তু যদি 840 বলি বা আরও এই ধরনের ছবির কথা বলি যেগুলো মাঝে মাঝে মুক্তি পেয়েছে, সেগুলো আমার মনে হয় না যে খুব বেশি মানে তারকা খচিত চলচ্চিত্র। সেগুলো আসলে গল্পটাই বলার চেষ্টা করে। আর ইদানিং মানুষের এক ধরনের রুচির পরিবর্তন হয়েছে। তারা আসলে আরেকটা বিষয় কি যে একটা মানুষকে, এটাকে বলে টাইপড কাস্টিং, মানে একই রকম শাকিব খানকে যদি আমি একইভাবে দেখতে থাকি তাহলে সেটা কিন্তু এক ধরনের একটা মনোটনি তৈরি করে। তো মানুষ একই চরিত্রের কত দেখবে। এখন বড় তারকাদের সমস্যা কি, তারা নিজেদেরকে ক্যারেক্টার আর্টিস্ট বা ওইভাবে ভেঙে ওটা বের করা খুব মুশকিল, কারণ তাদের এক ধরনের একটা গণ্ডির মধ্যে তারা আটকে যান। তো মানুষের ওই রুচিটা পরিবর্তন হয়েছে মূলত ওটিটি প্ল্যাটফর্ম এবং অন্যান্য চলচ্চিত্রে তাদের এক্সপোজার বেড়ে যাওয়ার কারণে। তা আমার মনে হয় যে বাংলাদেশে চেষ্টাটা আছে, হ্যাঁ, কিছু ছবি হচ্ছে। আমি মনে করি যে এই ধরনের চেষ্টা আর অব্যাহত থাকলে, গল্প নির্ভর ছবি যদি হয় আরো বেশি, তাহলে আমরা এগিয়ে যাব।